তাহলে আমরা লাস্ট পড়ছিলাম 16 পেজ পর্যন্ত, টাচ এ নিউ হাইট এই পর্যন্ত। আচ্ছা, আমার তো এটুকু পড়া হয়ে গেছিল, ওই তো লেটস রাইট আওয়ার প্যাসেজ এটা নিয়ে। এই পুরোটা নেচার, আজকে তো নেচার ট্যাপেস্ট্রি থেকে পড়াবো তাই না? জি ভাইয়া। আচ্ছা, নেচার ট্যাপেস্ট্রি দেখো, লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশন এন্ড ডিসক্রাইব দেম ইন ইউর ওন ওয়ার্ডস, অলসো রাইট হাউ ইউ ফিল অন দোজ সিচুয়েশন। হ্যাঁ, নিচের কয়েকটা ছবি দেওয়া আছে, 1 2 3 তে দেখো কয়েকটা পিকচার দেওয়া আছে, ইলাস্ট্রেট করা আছে। এই ছবিগুলো দেখতে হবে তোমাকে, দেখে এগুলো নিজের ভাষায় বর্ণনা করতে হবে, আর এই পরিস্থিতিতে তুমি কেমন বোধ করো তাও লিখতে হবে আর কি। ফার্স্ট পিকচারে দেখো, এই রেইনি ডে, আমরা দেখতেছি একটা রেইনি ডে, অনেক কালারফুল ছাতা, মানুষজন অনেক, তারপর ব্যাগ, স্কুল ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করতেছে। এটা দেখে আমরা বুঝতেই পারতেছি যে স্কুল ছুটি হয়েছে, স্কুল ছুটি হওয়ার পরে অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তারপরে অনেক কালারফুল ছাতার, তারপর ব্যাগ নিয়ে স্টুডেন্টরা বাসার দিকে যাচ্ছে। এটা আমাদের এভাবে ডিসক্রাইব করতে হবে, যে নর্মালি জাস্ট ডিসক্রাইব করতে হবে। তারপর আমরা এই পরিস্থিতিতে আমরা যদি থাকি তাহলে, বা আমি যদি থাকি, আমি কি ভাববো, আমি কি ভাবতে পারি, কি কল্পনা করতে পারি, এগুলো আমাদের ডিসক্রাইব করতে হবে। তারপর দেখো নাম্বার 2 তে, ডিসক্রাইব করতে পারবো তো? 2 3 লাইনে ডিসক্রাইব করতে হবে। জাস্ট দেখবা যে আই ক্যান সি দ্যাট মেনি স্টুডেন্টস আর ওয়াকিং ব্যাক টু দেয়ার হোম বাই আমব্রেলা ইন দেয়ার হেড। তারপরে লিখবা যে ইন দিস সিচুয়েশন আই ফিল, তুমি কি ফিল করো, এইভাবে লিখবা। ঠিক আছে, মানে নিজের ওপিনিয়ন, নিজের কি ভাবো, নিজের চিন্তা ভাবনা কি, এভাবে লিখতে পারবা। এই চ্যাপ্টার গুলার কয়েকটা সুবিধা হলো, তুমি যেটাই ভাববা, তুমি যদি ওটা কনভিন্স করতে পারো টিচারকে লিখে, খাতায় লিখে যদি কনভিন্স করতে পারো যে না আমি এটা ভাবছি, এটা এইভাবে এইভাবে হতে পারে। হ্যাঁ, তুমি যদি কনভিন্স করতে পারো, সবকিছুতে মার্কস আছে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সেকেন্ড পিকচারটা, ইলাস্ট্রেটেডটা আমরা দেখি। এ ফগি উইন্টার মর্নিং, এখানে কি দেখতে পাচ্তেছি, যে একটা ফগি উইন্টার মর্নিং আছে। তারপরে সামনে আমাদের কি, গ্রাম, গ্রামের একটা দৃশ্য দেখা যাচ্ছে, অবশ্যই এটা গ্রাম। তারপরে সামনে আমাদের অনেক বড় ধান ক্ষেত দেখা যাচ্ছে। তারপর ল্যান্ড অফ প্যাডি, এটাকে বলে কি, ধান ক্ষেতকে কি বলে? ল্যান্ড অফ প্যাডি, জানো? ধান ক্ষেতকে বলে ল্যান্ড অফ প্যাডি। তারপরে আর কি দেখা যাচ্ছে, সকালবেলা, ভোরবেলা, ভোর দেখা যাচ্ছে এটা, ঠিক আছে। ভোরবেলা মাথায় টুপি দিয়ে একজন আসছে প্রকৃতি এনজয় করতে। সে সামনে দেখতেছে অনেক সুন্দর ভিভিড একটা ডিসক্রিপশন তুলে ধরা হয়েছে। ভিভিড অর্থ হলো তোমার আহ ন্যাচারাল আর কি। ভিভিড একটা ডিসক্রিপশন তুলে ধরা হয়েছে। সূর্য মাত্র উঠতেছে, মানে মাত্র ভোর হচ্ছে। সামনে কিসের সামনে দাঁড়ায় আছে? ল্যান্ড অফ প্যাডি, প্যাডির ল্যান্ডের সামনে দাঁড়ায় আছে একটা আহ গাছ দেখা যাচ্ছে। এটা খেজুর গাছ, অবশ্যই খেজুর গাছ। এই যে দেখো, একটা আবার হাড়িও, খেজুরের রস সংগ্রহ করার জন্য একটা হাড়িও রাখছে। তাহলে এখানে ডিসক্রাইব করার মতো অনেক কিছু আছে। ডিসক্রাইব করতে পারবে না? চেষ্টা করবো ভাইয়া। আমি কি কি বুঝাইতে বুঝতে পারছো তো না? সকালবেলা উঠছে, ফার্স্ট অফ অল এ ফগি উইন্টার মর্নিং, ওরা লিখে দিছে ফগি উইন্টার মর্নিং। হ্যাঁ, সকালবেলা উঠছে, গ্রামের দৃশ্য সামনে দেখতে পারতেছি, অনেক গ্রাম। একটা তাল গাছ, সরি, একটা খেজুর গাছ আছে, খেজুর গাছে একটা হাড়ি, খেজুরের রসের একটা হাড়ি ঝুলানো আছে। তারপর সামনে একটা ল্যান্ড অফ প্যাডি, ধান ক্ষেত দেখা যাচ্ছে। ঠিক আছে, 3 লাইন 4 লাইনে জাস্ট ডিসক্রাইব করলেই হয়ে যাবে। এরপরটা দেখো, 3 নম্বরটা দেখো, এ স্টর্মি নাইট, অর্থাৎ কি, একটা ঝড়ের রাত। এটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ঝড়ের রাত দেখতে পাচ্ছি, অনেক মেঘ, অনেক কালো কালো মেঘ। তারপরে থান্ডার স্টর্ম হচ্ছে, বিদ্যুৎ পড়তেছে, লাইটিং পড়তে। বিদ্যুৎকে কি ইংলিশে কি বলে? বিদ্যুৎ বা বাজ পড়াকে ইংলিশে কি বলে বলো তো? হ্যালো, ইলেকট্রিসিটি। জানো তোমরা? না, না, ইলেকট্রিসিটি না। বিদ্যুৎ পড়া না, বাজ, বাজ, এটাকে বলে লাইটিং। হ্যাঁ, লাইটিং পড়ে। তারপরে আর ঝড়কে বলে থান্ডার স্টর্ম। অনেক জোরে ঝড় যদি হয় তাহলে ওটাকে বলে থান্ডার স্টর্ম। ওকে। তারপর এখানে ইউর ডিসক্রিপশন, এখানে 3টা আছে। একটা হলো তোমার উইন্টার রেইনি ডে, এরপর হলো উইন্টার মর্নিং, এরপর হলো স্টর্মি নাইট। হ্যাঁ, দিয়ে এখানে এটা ডিসক্রিপশন লিখবা, যে তুমি ছবিতে কি দেখতে পারতেছো। স্টর্ম, এইখানে লেখার পরে তোমার ফিলিংস কি, তুমি এই পরিস্থিতি থাকলে তোমার ফিলিংস কেমন হবে, এটা এখানে লিখবা। এই এই বক্সে এটা লিখতে হবে। বক্সটা ফিল আপ করতে পারবে না? জি ভাইয়া। ওকে, লিখে রাখো নাম্বার 20, বক্স ফিল আপ।
fill in the blank, fill in the blanks না তো box fill up. লিখছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো, ask and answer the following question in pairs, then share your responses with the class. মানে নিচে কয়েকটা কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো নিজেদের মধ্যে জোড়া জোড়া বা দলে বিভক্ত হয়ে তোমাদের জিজ্ঞাসা করতে হবে যে এটা কি হতে পারে, এটার আনসার কি হতে পারে। জিজ্ঞাসা করার পরে তোমার যে আনসার গুলো বের হবে ওগুলো ক্লাসের সাথে শেয়ার করতে হবে। দেখো ফার্স্টে দেখো, ডু ইউ লাভ নেচার। এখানে যদি তুমি নো দাও তাহলে কিন্তু পরের কোনো কিছুর আনসার করতে হবে না। হ্যাঁ, কিন্তু জি। নো কিন্তু দেওয়া যাবে না, নো দেওয়া যাবে না, কারণ এখানে অনেকগুলো কোশ্চেন করছে, ওরা এক্সপেক্টই করতেছে যে তুমি ইয়েস আনসার করবা। ডু ইউ লাভ নেচার, এখানে কি দিবা? ইয়েস আই লাভ নেচার। হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার, তুমি কি কোন নেচারের উপর কোনো কবিতা পড়ছো তোমরা? তোমরা নেচারের উপর কি কোনো কবিতা পড়ছো? না ভাইয়া। তোমাদের ক্লাস 8 এর কারিকুলাম কি এরকম সেম ছিল নাকি পুরাতন কারিকুলাম ছিল? পুরাতন কারিকুলাম ছিল। আচ্ছা, ক্লাস 8 এ একটা, ক্লাস 8 এর বইয়ে একটা কবিতা, হ্যাঁ, নেচারের উপর বেস করে, নেচারের এটা হচ্ছে উপর বেস করে। লনলি অ্যাজ এ ক্লাউড না? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা দাঁড়াও, আমি আমি দেখাচ্ছি, ওয়েট। স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, ওয়েট। সরি, কারেন্টটা চলে যাওয়ার কারণে তোমাদের অত ভালোভাবে আমি বুঝতে পারতেছি না। হচ্ছে তো না? জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও, ক্লাস, এই তো, এইটার বই। এখানে একটা কবিতা আছে, কোথায় কবিতাটা? বিউটি ইন পোয়েট্রি, এই যে, জি এটা একটা ভাইয়া। নেচার বেসড কবিতা, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। ঠিক আছে, এরকম এই টাইপের ক্লাস 8 এ যেহেতু ওরা নতুন কারিকুলাম অ্যাড করছে, ওরা হয়তো মানে 8 থেকে 9 এ জাস্ট ট্রান্সফার করছে তথ্যগুলো, আর কিছু না। তো দেখো এখানে, হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার, তাহলে অবশ্যই এখানে ইয়েস আই রিড এন পোয়েম অন নেচার। হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম, মানে কবিতার ভিতরে, কবি নেচারকে কিভাবে উল্লেখ করছে বা প্রকাশ করছে। হ্যাঁ, এটা কবিতা পড়ে বুঝতে হবে। তারপরে, ডাজ হি ইউজ এনি লিটারেরি এলিমেন্টস লাইক রাইমিং শ্রেম, ইমেজেস অর মেটাফোর টু ডিসক্রাইব নেচার। ডাজ হি ইউজ এনি লিটারেরি এলিমেন্টস, মানে লিটারি এলিমেন্টস বলতে কি বোঝায়? সাহিত্য বিষয়ক উপাদান। সে কি কোনো সাহিত্য বিষয়ক উপাদান ইউজ করছে? মানে তারপরে, হ্যাঁ, সে অবশ্যই সাহিত্য বিষয়ক উপাদান ইউজ করছে। যে যদি তোমরা এই কবিতার ভিতরে যাও, এই দেখো, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড that floats on high or valleys or hills. When all at once I saw a crowd, a host of golden daffodils beside the lake beneath the trees. হ্যাঁ, সে বলছে যে আমি আমি যে মানে মেঘের মতো একা একা উড়ে বেড়াই, পাহাড়ের উপর দিয়ে মেঘের মতো একা একা উড়ে বেড়াই। তারপরে সে বলছে যে গোল্ডেন ড্যাফোডিলস, দেখো, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, দেখতে পাচ্ছ না তোমরা? জি ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? এই দেখো, জি ভাইয়া। 4 নম্বর লাইন, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। ড্যাফোডিলস অর্থ কি জানো? এটা ফুলের নাম? হ্যাঁ হ্যাঁ, ফুলের নাম, একটা গোল্ডেন কালার বা ইয়েলো কালার একটা ফুলের নাম। সে দেখতে পাইলো সে উড়তেছে, আর মেঘের মতো আকাশের উপরে উড়তেছে একা একা। এরপরে সে নিচে দেখতে পাইলো যে অনেকগুলো গোল্ডেন ড্যাফোডিলস লেকের পাশে, গাছের নিচে সে দেখতে পাইলো। হ্যাঁ, তাহলে সে এখানে কি কি ইউজ করছে বলতো? ভিভিড ইউজ করছে, প্রাণবন্ত, তারপর সিমিল সিমিল ইউজ করছে, তারপরে ও ইউজ করছে যে রাইমিং ফ্রেম ইউজ করছে, তারপরে আর কি কি ইউজ করছে, তারপরে দিতে পারো যে এই যে ইমেজেস ইউজ করছে, মেটাফোর ইউজ করছে, একটা ইমেজ ইউজ করছে, দেখো, এই যে
এইটা কিন্তু গোল্ডেন ড্যাফোডিলস, নিচে যে ইমেজটা দেখতে পাচ্ছ এটা গোল্ডেন ড্যাফোডিলস এর ইমেজ। ঠিক আছে, সে একটা ইমেজ ইউজ করছে, তাহলে আমরা বলতেই পারি যে হ্যাঁ সে এইগুলো এগুলো ইউজ করছে। ডি নাম্বারের আনসার করলাম। ই নাম্বার, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারেলি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? হ্যাঁ, তুমি কি এটা ভাবো যে সাহিত্যিক যেই উপাদানগুলো কবি ইউজ করছে কবিতায়, এগুলো পয়েমটাকে কবিতাটাকে ইন্টারেস্টিং করছে আরো বেশি? তোমাদের কি মনে হয় যে কবিতায় যে রাইম গুলো ইউজ করা হয় বা যে সাহিত্যিক বিষয় উপাদান ইউজ করা হয়, মিল রেখে কবিতালে ছন্দ করা হয়, এগুলা কি কবিতাকে ইন্টারেস্টিং করে? জি ভাইয়া, ইয়েস। এখানে জাস্ট জাস্ট লিখতে হবে ইয়েস, আর লিখতে হবে যে কেন ইন্টারেস্টিং করে। এখানে কেন কিভাবে লিখতে হবে, এখানে অবশ্যই একটা কবিতা থাকবে। হ্যাঁ, এটা তো আমি জাস্ট একটা কবিতা দেখাই না, এটা একটা নেচার ভিত্তিক একটা কবিতা, যে কোনো টাইপের নেচারাল ভিত্তিক একটা কবিতা থাকতে পারে। ওই কবিতা পড়ার পরে বলতে হবে যে এই লাইনের সাথে এই লাইনে কবি মিল করছে, বা এই লাইনের সাথে এই লাইনে কবি ছন্দ মিলেছে। যেমন কবি যে এখানে লিখছে এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, হ্যাঁ, কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন। সেকেন্ড সেকেন্ড যে ইটা আছে, ফেজটা আছে, ওখানে দেখো কন্টিনিউয়াস দ্য স্টার্স দ্যাট শাইন। সে ড্যাফোডিলস ফুলকে কিসের সাথে তুলনা করছে? স্টার্স এর সাথে তুলনা করছে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারবা যে সে কবিতার ভিতরে স্টার্স এর সাথে ড্যাফোডিলস তুলনা করছে। এই কারণে এগুলো অনেক ইন্টারেস্টিং হয়েছে, বা রাইম ভিভিতে এগুলো ইউজ করার কারণে কবিতা অনেক ইন্টারেস্টিং। তাহলে গেল, লেটস ইমেজিন এ নেচার ওয়াক, ইটস এ গ্রুপ ওয়ার্ক and it can be done beyond the school time. হ্যাঁ, একটা নেচার ওয়াক, লেটস ইমেজিন একটা, করতে হবে যে তুমি মর্নিং মনে করো যে সকালবেলা প্রকৃতির ভিতরে হাঁটতেছো, তখন কি হইতে পারে দেখি আমরা। স্টেপ ওয়ান, ইমেজিন দ্যাট ইউ আর টকিং এ নেচার ওয়াক, ইউ আর টেকিং এ নেচার ওয়াক ইন এ বিগ গ্রিন পার্ক উইথ ইউর ফ্রেন্ড। তুমি তোমার বন্ধুদের সাথে একটা পার্কের ভিতরে প্রকৃতির ভিতরে হাঁটতেছো। ওপেন ইউর মাইন্ডস আইস, তোমার মনের চোখ খোলো, অ্যান্ড অবজার্ভ এভরিথিং অ্যারাউন্ড ইউ। মনের চোখ দিয়ে চারদিকে দেখতে বলছে, যে চারদিকে কি আছে সবকিছু অবজার্ভ করতে বলছে। ট্রাই টু ফিল দা ওপেন স্কাই, যে খোলা আকাশ আছে এটাকে ফিল করতে বলছে। বিগ ট্রিজ, বড় বড় গাছকে ফিল করতে বলছে। সাউন্ডস অফ দ্য নেচার, যে দেখবে যে নেচারে গেলে বা প্রকৃতিতে গেলে অনেক সাউন্ড পাওয়া যায়, যেমন যে ঝিঝি পোকারা ঝিঝি করে ডাকে, তারপরে পাখি আছে, তারপরে বিভিন্ন ছোট ছোট পোকামাকড়ের সাউন্ড আছে। এই সাউন্ড গুলাকে কি করতে, অবজার্ভ করতে বলছে। ব্লু ক্রিস্টাল ওয়াটার, ক্রিস্টাল ওয়াটার বলতে পরিষ্কার পানি। হ্যাঁ, নীল পরিষ্কার পানি। পানি কিন্তু আসলে ব্লু হয় না, পানির কিন্তু কোনো কালার নাই। পানি কিভাবে ব্লু হয় বলতে পারবা কেউ? এটা যদি ব্লু কালারে কিছু রাখা হয় তাহলে ওই পাত্রের আকার ধারণ করবে। না, এটা তো ওই টাইপের কোয়েশ্চেন। এটা কোয়েশ্চেনটা হলো এমন যে পানি কিন্তু ব্লু না আসলে। হ্যাঁ, কিন্তু পরিষ্কার পানি ব্লু দেখা যায়। কেন ব্লু দেখা যায় আসলে, কারণটা হলো আকাশের যে রিফ্লেকশন আছে, মানে স্কাইয়ের যে রিফ্লেক্ট, ওইটা পানির উপর রিফ্লেক্ট করার ফলে আমরা আসলে আকাশের যে নীল কালার, এটাকে মনে করি যে পানির কালার। অনেকে বলে যে নীল নীল পানি, আসলে নীল পানি হয় না। ওই পানিগুলো অনেক পরিষ্কার হয়, ক্রিস্টাল ক্লিয়ার হয়, এই কারণে আকাশের যে প্রতিচ্ছবিটা আছে এটা এখানে ভেসে ওঠে। আচ্ছা, এরপর দেখো স্টেপ থ্রি, নাও ওপেন ইউর আইস এন্ড রাইট ডাউন ইউর ফিলিংস। তো চোখ বন্ধ করে সবকিছু অবজার্ভ করার পরে তুমি চোখ খুলবা এবং লিখবা তোমার ফিলিংস বা তোমার যে অনুভূতিটা আছে ওগুলো লিখবা। এক্সপিরিয়েন্স দ্যাট ইউড হ্যাভ গেইন ডিউরিং দ্য নেচার, তুমি যে হাঁটতে হাঁটতে যে এক্সপিরিয়েন্সটা পাইলা এটা তুমি খাতায় লিখবা। স্টেপ ফোর, ইচ গ্রুপ উইল সিট ইন এ সার্কেল এন্ড ডিসকাস দ্য নোটস দে টুক বাই অবজার্ভিং দ্য নেচার। প্রতিটা গ্রুপ একটা সার্কেলে বসবে এবং বসার পরে তারা ডিসকাস করবে যে আমরা নেচারে এগুলো এগুলো দেখলাম, তোমরা কি কি দেখলা, এভাবে তাদের আনসার গুলো ডিসকাস করবে। দেন দে প্রিপেয়ার দ্য ফার্স্ট ড্রাফট অফ এ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্স অফ দ্যাট নেচার ওয়াক। হ্যাঁ, তো যে তারা যে নেচার ওয়াকটা করলো বা প্রকৃতির ভিতরে যে হাঁটাচলা করলো, এর উপর তারা ফার্স্ট একটা ড্রাফট ক্রিয়েট করবে। হ্যাঁ, ড্রাফটটা ক্রিয়েট করার পরে তারা এক্সপিরিয়েন্স তারা একজন আরেকজনের ড্রাফট দেখবে। দেখার পরে তারা সেটা ক্লাসের সাথে শেয়ার করবে। এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেন গুলো করতে পারো তোমরা একজন আরেকজনকে, তাহলে তোমাদের যে আনসারটা আসবে নেচারের হাঁটার পরে, ওই আনসারটা ইজি হয়ে যাবে, বা এই কোয়েশ্চেন ভিতরে আনসার গুলো থাকবে। হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল? তুমি বলো যে খুব ভালো ফিল হয়েছে চারপাশে ঘুরে, এটা লিখবা। 2 নাম্বার দেখো, ডিড ইট ইভক দ্য স্পেসিফিক ইমোশনস অর মেমোরিজ? হ্যাঁ, তোমার পুরাতন কোনো মেমোরিজ কে এটা কি নাড়া দিছে? 3 নাম্বার, হোয়ার দেয়ার এনি মোমেন্টস হোয়ার দেয়ার এনি মোমেন্টস ডিউরিং দ্য ওয়াক when you felt a strong connection to nature? হাঁটার সময় তুমি সেখানে কি কোনো মোমেন্ট ক্রিয়েট হয়েছিল, বা কোনো
কোনো আকর্ষণীয় মোমেন্ট বা কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে ক্রিয়েট হয়েছিল যেখানে তুমি তো একটা কানেকশন নেচারের সাথে তোমার নিজের একটা কানেকশন খুঁজে পাচ্ছিলে ওই মোমেন্টটা যদি থাকে তাহলে ডিসক্রাইব করবো। তারপরে দেখো 4 নাম্বার, হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ। ঠিক আছে, আমরা যদি নেচারে বা প্রকৃতিতে টাইম স্পেন্ড করি তাহলে এটা আমাদের লাইফের উপর কিভাবে প্রভাব বিস্তার করবে, এটা তুমি কিভাবে স্টেপ বাই ফাইনালি শেয়ার ইট আদার। তাহলে সব হয়ে গেল, আলোচনা করা শেষ, আনসার লেখাও শেষ। আমরা এগুলা বাকি গ্রুপের সাথে আলোচনা করবো। ঠিক আছে, এই হলো 2.2.1। 2.3.1 একটা কবিতা আছে, ক্রসিং দ্য বার। যেহেতু আমাদের কাছে আজকে কতক্ষণ টাইম আছে, 3 মিনিট, 3 মিনিট বা 7 মিনিটের মতো টাইম আছে। কবিতাটা কি পড়বা তোমরা? কবিতার অর্থ সহ কবিতার একটা ভিডিও ছিল, বুঝছো? কবিতার একটা ভিডিও আমি সংগ্রহ করছিলাম, কিন্তু ভিডিওটা তো দেখাতে পারতেছি না, কারেন্ট এখনো আসে না। কারেন্ট আসলে আমি তাদের ভিডিওটা প্রোভাইড করতে পারতাম। ভিডিওর সাথে যদি আমরা কবিতাটা পড়তাম তাহলে ভালো হতো। আর কি কি আছে? আর বেশি না, ওই দুইটা কবিতাই ছিল। আচ্ছা শোনো, কিছু বলবা? না ভাইয়া। আচ্ছা শোনো, ক্রসিং দ্য বার। হ্যাঁ, এখানে ক্রসিং দ্য বার যে কবিতাটা আছে এটা লিখছে কে দেখো। এটা লিখছে আলফ্রেড লর্ড টেনিসন। হ্যাঁ, ওয়াজ এ রিনোন ব্রিটিশ পোয়েট। সে ছিল ব্রিটিশ একটা খুব পরিচিত একটা ব্রিটিশ পোয়েট বা ওয়েল নোট। হি বিকেম ফেমাস ফর রাইটিং অ্যাবাউট লাভ, নেচার এন্ড ইমোশন। সে ফেমাস হয়েছিল বা জনপ্রিয়তা লাভ করছিল ভালোবাসা, প্রকৃতি, তারপর ইমোশন, অনুভূতি, এগুলোর উপর কবিতা লিখে। নাও লেটস রিড ওয়ান অফ হিস ফেমাস পোয়েমস অন নেচার, ক্রসিং দ্য বার। তার একটা পোয়েমের নাম হলো ক্রসিং দ্য বার। এটা হলো একটা ফেমাস একটা পোয়েম, এটাই নিচে দেওয়া আছে। ক্রসিং দ্য বার আসলে কি, তোমরা কি বুঝতেছো ক্রসিং দ্য বার কি হতে পারে? কবিতাটা নিয়ে কি নিয়ে হতে পারে? কারো কোনো আইডিয়া আছে কবিতা এটা কি নিয়ে হতে পারে, ক্রসিং দ্য বার? টাইম নাই, একটু জলদি রেসপন্স করতে হবে। ডাজ এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? না ভাইয়া। আচ্ছা, ক্রসিং দ্য বার হলো, এটা আসলে কবিতাটা আমি পড়ছিলাম তোমাদের পড়াতে, কবিতা পড়ার সময় পড়ার পর আমি এটা সামারাইজ করছি। ক্রসিং দ্য বার হলো মৃত্যুর, মানে মৃত্যুর দিকে ধাবিত হওয়া যে জীবনটা বা মৃত্যুর পরবর্তী জীবন। মনে করো যে একটা বার, হ্যাঁ, মৃত্যু আর জীবন, জীবিত, এই দুইটার মাঝখানে একটা ধাপ থাকে না? মনে করে এই পাশে জীবন, ওই পাশে মৃত্যু। এখন কিভাবে বোঝাবো? দাঁড়াও, নোট প্যাডে দেখতে দিতে কি, নোট প্যাড, এই যে, হ্যাঁ দেখো, ঠিক আছে। এটা একটা বার, হ্যাঁ, এই পাশে হলো জীবন, এই পাশে হলো মৃত্যু। ঠিক আছে, এটা হলো লাইফ, এটা হলো ডেথ। এই যে এই মাঝখানে যে বারটা আছে না, এটাই হলো ক্রসিং দা বার। এটা পার হয়ে গেলে মৃত্যু। ঠিক আছে, জীবন থেকে এই বারটা যদি আমরা পার হয়ে যাই তাহলে মৃত্যুর পরবর্তী জীবন শুরু হবে। এইটা নিয়েই আমাদের এই কবিতাটা, ক্রসিং দা বার। সানসেট অ্যান্ড ইভিনিং স্টার। ঠিক আছে, সানসেট অ্যান্ড ইভিনিং স্টার অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, and may there be no morning of the bar when I put out to sea. ঠিক আছে, সানসেট এন্ড ইভিনিং স্টার, সানসেট যখন হয়ে যায় মানে সূর্যোদয় যখন হয়ে যায়, আর যে সন্ধ্যার যে তারাগুলো ফুটে ওঠে। অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, মানে আমার জন্য একটা ক্লিয়ার একটা কল, মানে আমার জন্য একটা ক্লিয়ার কল। এই কলটা কিসের জন্য? এই কলটা হলো মৃত্যুর, মানে মৃত্যু, তার জন্য একটা কল আসছে, তাকে মারা যেতে হবে, এরকম এই টাইপের একটা কল আসছে। অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অফ দ্য বার। ঠিক আছে, মর্নিং অর্থ চিৎকার, আর্তচিৎকার, মানে কল আসার পরে হয়তো বা আর কোনো চিৎকার থাকবে না সেটার জন্য। হোয়েন আই পুট আউট টু সি, যখন আমি সাগর, সমুদ্রে, কোন সমুদ্রে? জীবনের সমুদ্র পার করে যখন অন্য মানে মরণের সমুদ্রে আমি যখন চলে যেতে যাচ্ছিলাম। ঠিক আছে, হোয়েন আই পুট আউট টু সি, বাট সাচ এ টাইড অ্যাজ মুভিং সিমস অ্যাসলিপ। টাইড বলতে কি বোঝায় বলতো? টাইট অর্থ শক্ত করে বাঁধা। না, ওই টাইড না। এখানে আমরা কি পড়তেছি? হোয়েন আই পুট আউট টু সি, মানে সমুদ্রে, সমুদ্রের টাইড
but such a tide as moving seems asleep. স্রোত। স্রোত, yes. such a tide, এটাকে টাইডটাকে স্রোত, স্রোত হিসাবে এখানে বোঝানো হয়েছে। তো such a tide as moving seems asleep, সমুদ্রের স্রোত কিন্তু অনেক ভয়াবহ হয়, অনেক আওয়াজ করে, তাই না? কিন্তু যখন মৃত্যুর ডাক আসবে, তখন এই সমুদ্রের স্রোতের যে আওয়াজ আছে এটাও কেউ মনে হবে যে তারা ঘুমিয়ে আছে। too full for sound and foam, too full for sound and foam, তাদের যে এই যে তোমার বললাম যে যে সাউন্ড এন্ড ফোমটা আছে, যে সাউন্ড করে সমুদ্রের স্রোত, এইটাও একটা স্লিপ, মনে হবে যে তারা ঘুমিয়ে আছে। তাদের ভিতরে মনে হবে কোনো আওয়াজ নাই, মনে হবে যে আমার এটাই শেষ ডাক, এরপরে আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না। তারপর সমুদ্রের স্রোতকে মনে হবে যে তারা তারা খুব মানে ঘুমিয়ে আছে, তাদের ভিতরে কোনো আওয়াজ নেই। এরপর দেখো, when that which drew from out the boundless deep turns again home. হ্যাঁ, when that which drew from out the boundless deep টার্নস এগেইন হোম, বলতে চাইছে এখানে কবি বলতে চাইছে যে বাউন্ডলেস যে ডিপটা আছে, বাউন্ডলেস বলতে কোনো বাধা নাই, কোনো সীমা নাই, এমন একটা জায়গায় পৌঁছাবো আমরা এই মৃত্যুর ডাক আসা পরে, যেটা কোনো বাধা নাই, যেটার কোনো সীমা নাই, যেখান থেকে হোম মানে বাসায় বা ঘরে ব্যাক করার কোনো ওয়ে নাই। টুইলাইট অ্যান্ড ইভিনিং বেইল অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক। টুইলাইট অ্যান্ড ইভিনিং বেইল মানে এই যে টুইলাইট বলতে বোঝাচ্ছে এখানে, টুইলাইট বলতে কি বুঝো বলো তো? টুইলাইট, টুইঙ্কেল জানো? টুইঙ্কেল অর্থ কি? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার্স কবিতাটা পড়ছো? টুইঙ্কেল, ওইখানে টুইঙ্কেল অর্থ কি বুঝায়? মিটি মিটি। মিটি মিটি, জল জল, এই টাইপের। তো ওই টাইপের হলো টুইলাইট এন্ড ইভিনিং বেল এন্ড আফটার দ্যাট দ্য ডার্ক, এন্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল হোয়েন আই এম্বার্ক। অর্থাৎ এখানে বলছে স্যাডনেস অফ ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল অর্থ কি? বিদায়ী অনুষ্ঠান। হ্যাঁ, তো বিদায়ী অনুষ্ঠানে কোনো স্যাডনেস বা দুঃখ, এই মানে ওইটার পরে, বিদায়ী অনুষ্ঠানের পরে, বিদায়ী অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আর কোনো দুঃখ বাকি থাকবে না। যখন আমি চলে যাব, মানে চলে যাওয়া অর্থ মৃত্যু বুঝাইছে, যখন সে মারা যাবে, কবি যখন মারা যাবে, এর পরে তার যে ফেয়ারওয়েল হবে, অর্থাৎ তার যে শেষ দাফন কাফন বা অন্যান্য ধর্ম যেটাই করে, মৃত্যুর পরবর্তী যেই সময়টা শুরু হবে, এরপরে স্যাডনেস এর পরে আর কোনো স্যাডনেস থাকবে না। ফর দো ফ্রম আউট আওয়ার বাউন্ডস অফ টাইম অ্যান্ড প্লেস দ্য ফ্লোট মে বিয়ার মি ফার। সে যে মৃত্যুর যে সমুদ্রে সে ঝাঁপ দিছে, এই মৃত্যুর যে সমুদ্রটা তাকে অনেক দূরে নিয়ে চলে যাবে সেই ঢেউয়ে। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, এখানে বলতো কি বুঝেছে? আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, তার পাইলট বলতে কি বুঝাইছে? তার পাইলটকে সে মুখোমুখি দেখতে চায়। তাকে যে পরিচালনা করছে এতদিন, মানে আমাদের জীবনে, আমরা যে জীবিত থাকা অবস্থা আমাদের কে পরিচালনা করে বলতো? আমাদের জীবনটাকে কে চালায় নিয়ে যায়, আমাদের জীবনকে কে পরিচালনা করে, বা আমাদেরকে কে মনে করো যে পথ দেখায়? পারবো না? আচ্ছা ভাইয়া, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, এখানে শেষ করবো, কবিতাটা শেষ করি, আর দুই লাইন আচ্ছা। আছে। বল, আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, এখানে ও কি বুঝেছে? আই হোপ টু সি মাই পাইলট, এখানে বুঝেছে তাকে যে পরিচালনা করছে। আমাদের কে পরিচালনা করে? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের পরিচালনা করে, বা অন্যান্য ধর্মগ্রন্থে যারা আছে তাদের সৃষ্টিকর্তা পরিচালনা করে, অবশ্যই, তাই না? সৃষ্টিকর্তা আমাদের পরিচালনা করে না? এখানে সে তার সৃষ্টিকর্তাকে ফেস টু ফেস দেখার একটা আকাঙ্ক্ষা প্রকাশ করছে। হোয়েন আই হ্যাভ ক্রস দা বার, এই তো ক্রসিং দা বার। দেখো, কবিতার নাম কিন্তু ক্রসিং দা বার। আমি যখন বারটা ক্রস করব, তখন আমি আমার সৃষ্টিকর্তাকে মুখোমুখি দেখার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে হবে। এটাই হলো কবির কথা, ঠিক আছে? তাহলে আজকে এই কবিতা পর্যন্ত থাক, আমি যে যেগুলো দিচ্ছি এগুলো করবো। আর কবিতাটা শেষ হয় নাই, কবিতাটা তোমাদের বুঝতে হবে। এখন হয়তো বা ঠিক মতো বুঝতে পারো নাই, এটার একটা ভিডিও আমি বানাইছিলাম, ওই ভিডিওটা দেখলে আরো সুন্দর মতো বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস আমরা পড়বো 2.3.2 থেকে, না, এই কবিতা থেকে শুরু করবো, 2.3.1 থেকে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আর তোমাদের অ্যাটেন্ডেন্স নিতে হবে। অ্যাটেন্ডেন্স এর উপর মার্ক আছে।